বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে আমাদের অন্যতম নিবেদন বঙ্গ রহস্য। আজ আপনাদের জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সত্যান্বেষী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম 30শে মার্চ 1899 সাল, মৃত্যু 22শে সেপ্টেম্বর 1970 সাল। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছিল বাঙালিরা গোয়েন্দা গল্পকে খুব একটা উঁচু চোখে দেখেন না। সেই থেকে ব্যোমকেশ বক্সী তার কলমে জেগে ওঠে। 1932 সালে সত্যান্বেষী উপন্যাসে ব্যোমকেশের আত্মপ্রকাশ। ব্যোমকেশ বক্সী স্রষ্টা তো বটেই, তাছাড়া তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে আছে কালের মন্দিরা, গৌর মতলার, তুমি সন্ধ্যার মেঘ, তুঙ্গভদ্রার তীরে ইত্যাদি। তাছাড়া বরদা সিরিজ তার মধ্যে অন্যান্য। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে নিবেদিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সমগ্র এই বইটি থেকে। শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের ভাষার কিছু পরিবর্তন করা হয়েছে। প্রধান চরিত্রে অতুল চন্দ্র মিত্র, অজিত, অনুকূল বাবু ও দারোগা বাবু। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি নীলকমল। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সত্যান্বেষী। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল 1331 সালে। ইউনিভার্সিটি পরীক্ষাগুলো শেষ করে সবে মাত্র বেরিয়েছি। পয়সার বিশেষ টানাটানি ছিল না। বাবা ব্যাংকে যে টাকা রেখে গিয়েছিলেন তার সুদে আমার একলার খরচ কলকাতার মেসে থেকে বেশ ভালোভাবেই চলে যেত। তাই স্থির করেছিলাম কৌমার্য ব্রত অবলম্বন করে সাহিত্য চর্চায় জীবন অতিবাহিত করব। প্রথম যৌবনের উদ্দীপনায় মনে হয়েছিল একান্তভাবে বাগদেবীর আরাধনা করে বাংলা সাহিত্যে বিপ্লব এনে ফেলব। এই সময়টাতে বাঙালির সন্তানদের অনেকেই ভালো স্বপ্ন দেখেন, যদিও সে স্বপ্ন ভাঙতে বেশি সময় লাগে না। কিন্তু ও কথা যাক, ব্যোমকেশের সঙ্গে কি করে পরিচয় হলো এখন তাই বলি। যারা কলকাতা শহরের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত তাদের মধ্যেও অনেকেই হয়তো জানেন না যে এই শহরের কেন্দ্রস্থলে এমন একটা পাড়া আছে যার একদিকে দুস্থ ভাটিয়ারি মারোয়াদের সম্প্রদায় বাস, অন্যদিকে খোলার বস্তি এবং তৃতীয় দিকে তির্যক চক্ষু পিত বর্ণ চীনাদের উপনিবেশ। এই ত্রিবেণী সঙ্গমের মাঝে যে একটি দ্বীপের সৃষ্টি হয়েছে, দিনের কোলাহলে তাকে দেখে একবারও মনে হয় না যে এর কোনো অসাধারণত্ব বা অস্বাভাবিক বিশিষ্টতা আছে। কিন্তু সন্ধ্যের পরে এই পাড়াটিতে এক আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করা যায়। 8টা বাজতে না বাজতে দোকানপাট সমস্ত বন্ধ হয়ে পাড়াটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। কেবল দূরে দূরে দু একটা পানবিড়ির দোকান শুধু খোলা থাকে। সে সময় যারা এই অঞ্চলে চলাফেরা করতে আরম্ভ করে তাদের অধিকাংশই নিঃশব্দে ছায়ামূর্তির মতো যাতায়াত করে, এবং যদি কোনো অজ্ঞ পথিক অতর্কিতে এ পথে এসে পড়ে সেও তাড়াতাড়ি যেন সন্ত্রস্তভাবে এই এলাকার বাইরে চলে যায়। আমি কি করে এই পাড়াতে এসে এক মেসের অধিবাসী হয়ে উঠে পড়লাম তা বিষয় করে লিখতে গেলে পুঁথি বেড়ে যাবে। এইটুকু বলাই যথেষ্ট যে দিনের বেলায় পাড়াটা দেখে মনে কোনো রকম সন্দেহ হয়নি, এবং মেসের দোতলায় একটি বেশ বড় হাওয়াদার ঘর খুব সস্তায় পেয়ে আমি বাক্য ব্যয় না করে তা অধিকার করে নিয়েছিলাম। পরে যখন জানতে পারলাম যে এই পাড়ায় মাসের মধ্যে 2-3টে মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এবং নানা কারণে সপ্তাহে অন্তত একবার পুলিশ রেড হয়, তখন কিন্তু ঘরটার উপরে এমন মায়া জন্মে গেছে যে আবার তল্পি তল্পা গুটিয়ে নতুন কোনো জায়গায় উঠে যাওয়ার ইচ্ছা হলো না। বিশেষত সন্ধ্যের পর আমি নিজে লেখাপড়ার কাজে ডুবে থাকতাম। বাড়ির বাইরে বেরোনোর খুব একটা কারণ ছিল না, তাই ব্যক্তিগতভাবে বিপদে পড়বার আশঙ্কাও কখনো হয়নি। মেসের ওপর তলায় সব শুদ্ধ 5টা ঘর ছিল। প্রত্যেকটিতে একজন করে ভদ্রলোক থাকতেন। তারা সকলেই চাকরিজীবী এবং বয়স্ক। শনিবারে শনিবারে বাড়ি যেতেন, আবার সোমবারে ফিরে এসে অফিস যাতায়াত করতেন। এরা অনেক দিনই ধরেই এই মেসে বসবাস করছেন।
সম্প্রতি একজন রিটায়ার করে বাড়ি চলে যাওয়াতে তারই ফাঁকা ঘরটা আমি পেয়েছি। সন্ধ্যার পর তাসের আড্ডা বসত। সেই সময় মেষের অধিবাসীদের কণ্ঠস্বর ও উত্তেজনায় কিছু উগ্রভাব ধারণ করত। অশ্বিনী বাবু পাকা খেলোয়াড় ছিলেন। তার স্থায়ী প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘনশ্যাম বাবু। ঘনশ্যাম বাবু হেরে গেলে চেঁচামেচি করতেন। তারপর ঠিক 9টার সময় বামুন ঠাকুর এসে জানাতো যে খাবার রেডি। তখন আবার এরা শান্তভাবে উঠে খাবার খেয়ে যে যার ঘরে শুয়ে পড়ত। এইভাবেই শান্তিতে মেষের বৈচিত্র্যহীন দিনগুলো কাটছিল। আমিও এসে নির্বিবাদে এই প্রশান্ত জীবনযাত্রায় বরণ করে নিয়েছিলাম। মেসের নিচের তলার ঘরগুলি নিয়ে বাড়িওয়ালা নিজে থাকতেন। তিনি একজন হোমিওপ্যাথি ডাক্তার, নাম অনুকূল বাবু। বেশ সরল ও সদালাপী লোক। বোধহয় বিয়ে করেননি, কারণ বাড়িতে স্ত্রী পরিবার কেউ নেই। তিনি মেষের খাওয়া দাওয়া ও ভাড়াটেদের সুখ স্বাচ্ছন্দ্য সম্বন্ধে তত্ত্বাবধান করতেন। এমন পরিপাটিভাবে তিনি সমস্ত কাজ করতেন যে কোনো দিক দিয়ে কারো অভিযোগ করার কোনো অবকাশ থাকতো না। মাসের গোড়ায় বাড়ি ভাড়া ও খোরাকি বাবদ 25 টাকা তার হাতে ধরিয়ে দিলে সব বিষয় নিশ্চিন্ত হওয়া যেত। পাড়ার গরিব লোকেদের মধ্যে ডাক্তারের বেশ পসার ছিল। সকালে ও বিকেলে তার বসবার ঘরে রোগীর ভিড় লেগেই থাকত। তিনি ঘরে বসে খুবই কম দামে ওষুধ বিতরণ করতেন। রোগীর বাড়িতে বড় একটা যেতেন না, গেলেও ভিজিট নিতেন না। এই জন্য পাড়ার প্রতিবেশী সকলে তাকে অত্যন্ত খাতির ও শ্রদ্ধা করত। আমিও অল্প দিনের মধ্যেই তার ভক্ত হয়ে পড়লাম। বেলা 10টার মধ্যে মেসের অন্যান্য সবাই অফিসে চলে যেত। মেসে আমরা দুজনেই খালি পড়ে থাকতাম। চান খাওয়া প্রায় একই সঙ্গে হতো। তারপর দুপুরবেলাটা গল্পগুজব, সংবাদপত্রের আলোচনায় কেটে যেত। ডাক্তার অত্যন্ত নিরীহ ভালো মানুষ হলেও ভারী চমৎকার কথা বলতে পারতেন। বয়স বছর 40 হবে। কোনো ডিগ্রি তার ছিল না, কিন্তু ঘরে বসে এত বিভিন্ন বিষয় জ্ঞান তিনি অর্জন করেছিলেন যে তার কথা শুনতে শুনতে অবাক হয়ে যেতাম। বিস্ময় প্রকাশ করলে তিনি লজ্জিত হয়ে বলতেন, আর তো কোনো কাজ নেই, ঘরে বসে বসে কেবল বই পড়তে হয়। আমার যা কিছু সংগ্রহ সব বই থেকে। এই মেসে মাস দুয়েক কেটে যাওয়ার পর একদিন বেলা আন্দাজ 10টার সময় আমি ডাক্তারবাবুর ঘরে বসে তার খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছিলাম। অশ্বিনী বাবু পান চিবোতে চিবোতে অফিসে গেলেন। তারপর ঘনশ্যামবাবু বেরোলেন। দাঁতের ব্যথার জন্য এক পুরিয়া ওষুধ ডাক্তারবাবুর কাছ থেকে নিয়ে তিনিও অফিসের জন্য বেরোলেন। বাকি দুজন একে একে বেরিয়ে গেলেন। সারাদিনের জন্য মেসটা পুরো খালি হয়ে গেল। ডাক্তারবাবুর কাছে তখনও 2-1 রোগী ছিল। তারা ওষুধ নিয়ে একে একে বিদায় হলে তিনি চশমাটা কপালে তুলে জিজ্ঞেস করলেন, কাগজে কিছু খবর আছে নাকি? কাল বিকেলে আমাদের পাড়ায় খানা তল্লাশি হয়ে গেছে। ডাক্তার হেসে বললেন, সে তো রোজগারি ব্যাপার। কোথায় হলো? কাছেই, এই 36 নম্বরে, শেখ আব্দুল গফুর বলে কারোর বাড়িতে। ডাক্তার বললেন, আরে, লোকটাকে আমি চিনি, প্রায় আমার কাছে ওষুধ নিতে আসে। কি জন্য খানা তল্লাশি হয়েছে কিছু লিখেছে? কোকেন, এই পড়ুন না বলে আমি দৈনিক কালকেতুটা তার দিকে এগিয়ে দিলাম। ডাক্তার চশমা জোড়া আবার নাকের ওপর নামিয়ে এনে পড়তে লাগলেন। গতকাল 36 নম্বরে শেখ আব্দুল গফর নামে জনৈক চর্ম ব্যবসায়ীর বাড়িতে পুলিশ খানা তল্লাশি করেছে। কিন্তু কোনো বেআইনি মাল পাওয়া যায়নি। আচ্ছা, পুলিশের অনুমান এই অঞ্চলে কোথাও একটি কোকেনের গুপ্ত আড়ত আছে, যেখান থেকে সব জায়গায় কোকেন সরবরাহ হয়। বাবারে, একদল চতুর অপরাধী পুলিশের চোখে ধুলো দিয়ে বহুদিন ধরে এই বেআইনি ব্যবসা চালাচ্ছে। কিন্তু এই অপরাধীদের নিয়ে তা এবং তাদের গুপ্ত ভাণ্ডারের কথা
বহু নিঃসন্ধানের পরেও জানা যায়নি। ডাক্তার একটু চিন্তা করে নিয়ে বললেন, কথাটা ঠিক। আমারও সন্দেহ হয় কাছে পিঠে কোথাও কোকিনের একটা মস্ত আড্ডা আছে। দু একবার তার ইশারা আমি পেয়েছি। জানেন তো, নানা রকমের লোক ওষুধ দিতে আমার কাছে আসে। আর যাই করুক, যে কোকেন খোর সে ডাক্তারের কাছে কোনো রকমেই আত্মগোপন করতে পারবে না। কিন্তু ওই আব্দুল গাফুর লোকটাকে আমার কোকেন খোর বলে মনে হয় না, বরং সে যে পাকা আফিনখোর এ কথা জোর দিয়ে আমি বলতে পারি। সে নিজেও সে কথা গোপন করে না। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা অনুকূল বাবু, এই পাড়ায় যে এত খুন হয় তার কারণ কি? ডাক্তার বললেন, তা তো খুব সহজ কারণ রয়েছে। যারা গোপনে বেআইনিভাবে এত বড় একটা ব্যবসা করছে তাদের তো সবসময় ভয় আছে ধরা পড়ার। সুতরাং দৈবক্রমে যদি তাদের কথা কেউ কোনো রকম ভাবে জানতে পেরে যায়, তাকে তো খুন করা ছাড়া আর কোনো উপায় থাকে না। ভেবে দেখুন না, আমি যদি কোকেনের ব্যবসা করি আর আপনি যদি সে কথা জানতে পেরে যান, তাহলে আপনাকে বাঁচতে দেওয়া আমার পক্ষে কি সঠিক কাজ হবে? আর আপনি যদি সেই কথা পুলিশের কাছে ফাঁস করে দেন, আমি তো জেলে যাবই। আর সঙ্গে সঙ্গে এত বড় একটা ব্যবসা ভেস্তে যাবে, লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়ে যাবে। আমি তো সেটা হতে দিতে পারি না। আমি বললাম, বাবা আপনি অপরাধীদের মনস্তত্ত্ব নিয়ে বেশ ঘাটাঘাটি করেছেন মনে হচ্ছে। হ্যাঁ, ওদিকে আমার একটু বেশ ঝোঁক আছে। বলে আলমোড়া ভাঙতে ভাঙতে তিনি উঠে দাঁড়ালেন। আমি উঠি উঠি করছি, এমন সময় একটি লোক ঘরে ঢুকলেন। তার বয়স বোধহয় 23-24 হবে। দেখলে শিক্ষিত ভদ্রলোক বলেই মনে হয়। গায়ের রং ফর্সা, বেশ ছিমছাম চেহারা, মুখে চোখে বুদ্ধির একটা ছাপ আছে। কিন্তু বোধহয় সম্প্রতি কোনো কষ্টে পড়েছেন, কারণ জামা কাপড়ে বিশেষ যত্নের চিহ্ন নেই। চুলুস্কো খুস্কো, গায়ে শার্টটা ময়লা, এমনকি পায়ের জুতো জোড়াও পালিশের অভাবে বেশ রুক্ষ ভাব ধারণ করেছে। মুখে একটা উৎকণ্ঠিত আগ্রহের ভাব। আমার দিক থেকে অনুকূল বাবুর দিকে ফিরে এসে জিজ্ঞাসা করলেন, শুনলুম এটা একটা মেস, জায়গা খালি আছে কি? একটু অবাক হয়ে আমরা দুজনেই তার দিকে চাইলাম। অনুকূল বাবু মাথা নেড়ে বলেন, না মশাই, কি করা হয়? লোকটা ক্লান্তভাবে বেঞ্চের উপর বসে বলল, উপস্থিত চাকরির জন্য দরখাস্ত দেওয়া হয় আর মাথা গোজবার একটা আস্তানা খোঁজা হয়। কিন্তু এই হতভাগা শহরে একটাও কি মেস খালি পাওয়ার জো নেই? সব তো দেখছি কানায় কানায় ভর্তি হয়ে আছে। সহানুভূতির স্বরে অনুকূলবাবু বললেন, সিজনের মাঝখানে এই মেসে জায়গা পাওয়া বড়ই মুশকিল। তা মশাইয়ের নামটা কি? অতুলচন্দ্র মিত্র। কলকাতায় এসে পর্যন্ত চাকরির সন্ধানে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। দেশে ঘটিবাটি বিক্রি করে যে কটা টাকা এনেছিলাম তাও প্রায় শেষ হয়ে গেল। গুটি 25-30 বাকি আছে, কিন্তু দুবেলা হোটেলে খেলে সেও আর কদিন বলুন। তাই একটি ভদ্রলোকের মেস খুঁজছিলাম। বেশি দিন নয়, মাসখানিকের মধ্যে একটা হেস্তনেস্ত হয়ে যাবে। এই কটা দিনের জন্য দুবেলা দুটো শাক ভাত আর একটু জায়গা পেলেই আমার আর কিছু দরকার নেই। অনুকূলবাবু বললেন, বড় দুঃখিত হলাম অতুলবাবু, কিন্তু আমার এখানে সব ঘরই ভর্তি। অতুল একটা নিঃশ্বাস ফেলে বলল, তবে আর উপায় কি বলুন, বেরোই। আবার যদি কোথাও ঘর খুঁজে পাইতো, এছাড়া উড়িয়াদের আড্ডায় যদি একটা ঘর খুঁজে পাইতো। বেশি কিছু না, ভয় হয় রাত্রিবেলা ঘুমিয়ে থাকলে যদি কেউ টাকা ফাকা চুরি করে নেয়। আচ্ছা, এক গেলাস জল খাওয়াতে পারেন? ডাক্তার চলে গেলেন। লোকটির অসহায় অবস্থা দেখে আমার মনে বড় দয়া হলো। একটু ইতস্তত হয়ে বললাম, আমার ঘরটা বেশ বড় আছে, ওখানে থাকলে অসুবিধা হবে না। আপনার যদি আপত্তি না থাকে। ও তো লাফিয়ে উঠে বলল, আপত্তি? বলেন কি মশাই, কত দিতে হবে? না মানে আগে টাকাটা নিয়ে নিলে হতো না?
আমি তা আবার তার আগ্রহ দেখে আমি হেসে বললাম, আরে থাক না, টাকা পরে দেবেন। ভাবনার মতো কিছু নেই। ডাক্তারবাবু জল নিয়ে ফিরে এলেন। তাকে বললাম, ইনি বিপদে পড়েছেন, তাই আপাতত আমার ঘরেই থাকুক, আমার কোনো কষ্ট হবে না। অতুল কৃতজ্ঞতায় গদগদ স্বরে বলল, আমার ওপর ভারী দয়া করেছেন, কিন্তু বেশি দিন কষ্ট আমি দেব না। ইতিমধ্যে যদি অন্য কোনো জায়গা পেয়ে যাই, তাহলে আমি সেখানেই উঠে যাব বলে জল খেয়ে গিলাসটা নামিয়ে রাখলেন। ডাক্তার একটু অবাক হয়ে আমার দিকে ফিরে বলল, আপনার ঘরে? তা বেশ, আপনার যখন অমত নেই তখন আমি কি বলবো। আপনার সুবিধেও হবে, ঘর ভাড়াটা ভাগাভাগি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি বললাম, না না, সেই জন্য নয়, উনি বিপদে পড়েছেন সেই জন্য। ডাক্তার হেসে বললেন, সে তো বটেই। তা আপনি আপনার জিনিসপত্র নিয়ে আসুন নটুলবাবু, এখানেই থাকবেন। আগে হ্যাঁ, জিনিসপত্র সামান্য ওই একটা বিছানা আর দুটো ক্যাম্বিজের ব্যাগ এখন এই দারোয়ানের কাছে রেখে এসেছি। আমি আমি এক্ষুনি আসছি। আমি বললাম, চান খাওয়া এখানেই করবেন? তাহলে তো ভালোই হয়। কৃতজ্ঞ দৃষ্টিতে আমাদিকে তাকিয়ে অতুল বেরিয়ে গেল। সে চলে যাওয়ার পর আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। অনুকূলবাবু অন্যমনস্কভাবে কোচার খুঁটে চশমার কাজ পরিষ্কার করতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, কি ভাবছেন ডাক্তারবাবু? ডাক্তার চমক দিয়ে বলল, হ্যাঁ, ও আচ্ছা, না কিছু না, বিপন্নকে আশ্রয় দেওয়া উচিত। ভালোই করেছেন। তবে কি জানেন, অজ্ঞে তো কুলসী লস্য, শাস্ত্রে একটা বচন আছে। যাক, আশা করি কোনো ঝঞ্ঝাট উপস্থিত হবে না। বলে তিনি উঠে পড়লেন। অতুল মিত্র আমার ঘরে এসে বাস করতে লাগলো। অনুকূলবাবুর কাছে একটা বাড়তি তক্তপোষ ছিল, তিনি সেটা অতুলের ব্যবহারের জন্য ওপরে পাঠিয়ে দিলেন। অতুল দিনের বেলা বড় একটা মেসে থাকতো না। সকালবেলা উঠে চাকরির সন্ধানে বেরিয়ে পড়তো, বেলা 10টা-11টার মধ্যে ফিরত, তারপর আবার চান খাওয়া সেরে বেরিয়ে পড়তো। কিন্তু যতটুকু সময় সে মেসে থাকতো তারই মধ্যে মেসের সকলের সঙ্গে বেশ আলাপ জমিয়ে তুলেছিল। সন্ধ্যার পর খেলার মজলিসে তার ডাক পড়তো, কিন্তু সে তাস খেলতে জানতো না, তাই কিছুক্ষণ সময় বসে আস্তে আস্তে নিচে নেমে গিয়ে ডাক্তারের সাথে গিয়ে গল্প করত। আমার সঙ্গেও তার বেশ ভাব হয়ে গেছিল। দুজনে একই বয়সী, তারপর একই ঘরে উঠা বসা, সুতরাং আমাদের সম্বোধন আপনি থেকে তুমিতে নামতে বেশি সময় লাগলো না। অতুল আসবার পর হপ্তাখানিক বেশ নিরুদ্রপে কেটে গেল। তারপর মেশে নানান রকম বিচিত্র ব্যাপার ঘটতে আরম্ভ করলো। সন্ধ্যার পর অতুল ও আমি অনুকূলবাবুর ঘরে বসে গল্প করছিলাম। রোগীর ভিড় কমে গেছে। দু একজন মাঝে মাঝে এসে রোগীর বিবরণ বলে ওষুধ নিয়ে যাচ্ছে। অনুকূলবাবু আমাদের সঙ্গে কথা বলতে বলতে ওষুধ দিচ্ছিলেন ও হাত বাক্সে পয়সা তুলে রাখছিলেন। গত রাত্রে আমাদের মেশে প্রায় সামনেই একটা খুন হয়ে গেছিল। আজ সকালে রাস্তার ওপর লাশ আবিষ্কার হয়ে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বিশেষ উত্তেজনার কারণ হলো এই যে লাশ দেখে লোকটাকে দরিদ্র শ্রেণীর ভাটিয়া বলেই মনে হলেও তার কোমরে গোজা ছিল 100 টাকার 10টা নোট। ডাক্তার বললেন, এ কোকেন ছাড়া আর কিচ্ছু না। ভেবে দেখুন, টাকার লোভে যদি খুন করতো তাহলে কোনো 1000 টাকা পাওয়া যেত না। আমার মনে হয় লোকটা কোকেনের খরিদ্দার ছিল। কোকেন কিনতে এসে কোকেন ব্যবসায়ীদের সম্বন্ধে ওর মারাত্মক গোপন কথা জানা হয়ে গেছিল। হয়তো তাদের পুলিশের ভয় দেখাচ্ছিল, ব্ল্যাকমেল করবার চেষ্টা করে, তারপরেই ব্যাস খতম। অতুল বলল, কে জানে মশাই, আমার তো বেশ ভারী ভয় করছে। আপনারা এই পাড়ায় আছেন কি করে? আমি যদি আগে জানতাম তাহলে। ডাক্তার হেসে বললেন, তাহলে ওরিয়াদের আড্ডায় যেতেন। হ্যাঁ,
আমাদের কিন্তু ভয় করে না। আমি তো 10-12 বছরে পাড়ায় আছি, কিন্তু কারুর কোনো কথায় থাকি না বলে আমার কোনো হাঙ্গামায় পড়তে হয়নি। অতুল ফিসফিস করে বলল, ডাক্তারবাবু, আপনি নিশ্চয়ই কিছু জানেন, তাই না? হঠাৎ পেছনে খুট করে একটা শব্দ শুনে দেখি আমাদের মেষের অশ্বিনীবাবু দরজার ফাঁকে মুখ বাড়িয়ে আমাদের কথা শুনছিলেন। তার মুখের অস্বাভাবিক ফ্যাকাশে ভাব দেখে আমি অবাক হয়ে গেলাম। কি হলো অশ্বিনীবাবু, আপনি এ সময় নিচে যান? অশ্বিনীবাবু থতমত খেয়ে বলে, না, কিছু নাই, এমনি 1 পয়সার বিড়ি কিনতে। বলতে বলতে তিনি সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেন। আমরা পরস্পরের মুখ চাঁচাই করলাম। বয়স্ক গম্ভীর প্রকৃতির অশ্বিনীবাবুকে আমরা সকলে শ্রদ্ধা করতাম। তিনি হঠাৎ নিঃশব্দে নিচে নেমে এসে আড়ি পেটে আমাদের কথা শুনছিলেন কেন? রাত্রে খেতে বসে জানতে পারলাম অশ্বিনীবাবুর আগেই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল। খাওয়া শেষে অভ্যেস মতো একটা চুরুট শেষ করে শোবার ঘরে ঢুকে দেখি অতুল মেঝের ওপর কেবল একটা বালিশ ফেলে শুয়ে আছে। একটু অবাক হলাম, কারণ এমন কিছু গরম পড়েনি যে মেঝে শোয়ার প্রয়োজন হতে পারে। ঘর অন্ধকার ছিল, অতুলও কোনো সাড়া দিল না। তাই ভাবলাম শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমার তখনও ঘুম পায়নি, কিন্তু আলো জেলে পড়তে বা লিখতে বসলে হয়তো অতুলের ঘুম ভেঙে যাবে, তাই খালি পায়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলাম। কিছুক্ষণ এভাবে বেড়ানোর পর হঠাৎ মনে হলো যাই অশ্বিনীবাবুকে জিজ্ঞাসা করে আসি তো তার কোনো অসুখ বিসুখ হয়েছে কিনা। আমার 2খানা ঘর পরেই অশ্বিনীবাবুর ঘর। গিয়ে দেখলাম তার দরজা খোলা। বাইরে থেকে ডাক দিয়ে সাড়া পাওয়া গেল না। তখন বাধ্য হয়ে ঘরে ঢুকলাম। দরজার পাশেই সুইচ ছিল। আলো জেলে দেখলাম ঘরে কেউ নেই। রাস্তার ধারে জানলাটা দিয়ে উঁকি মেরে দেখলাম, কিন্তু রাস্তাতেও তাকে দেখতে পেলাম না। এত রাত্রে ভদ্রলোক গেলেন কোথায়? হঠাৎ মনে হলো হয়তো ডাক্তারের কাছে ওষুধ নিতে গেছেন। তাড়াতাড়ি নিচে নেমে এলাম। ডাক্তারের দরজা ভেতর থেকে বন্ধ। এত রাত্রে নিশ্চয়ই তিনি শুয়ে পড়েছেন। বন্ধ দরজার সামনে অনিশ্চিতভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে আসছি এমন সময় ঘরের ভেতর গলার শব্দ শুনতে পেলাম। অত্যন্ত উত্তেজিতভাবে চাপা কণ্ঠে অশ্বিনীবাবু কথা বলছেন। একবার লোভ হলো কান পেতে শুনি সে কথা, কিন্তু পরেক্ষণেই সেই ইচ্ছে দমন করলাম। হয়তো অশ্বিনীবাবু কোনো রোগের কথা বলছেন, আমার শোনা উচিত নয়। পা টিপে টিপে ওপরে ফিরে এলাম। ঘরে এসে দেখলাম অতুল আগের মতোই ঘরের মেঝেতে শুয়ে আছে। আমাকে দেখে ঘাড় তুলে বলল, কি অশ্বিনীবাবু ঘরে নেই? অবাক হয়ে বললাম, না, তুমি জেগেছিলে? হ্যাঁ, অশ্বিনীবাবু নিচে ডাক্তারের ঘরে আছেন। তুমি জানলে কি করে? কি করে জানলো? এটা যদি দেখতে চাও এই বালিশে কান রেখে মাটিতে শো। মাথা নাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা ঠিকই আছে, শুয়ে দেখো না। কৌতূহলী হয়ে অতুলের মাথার পাশে মাথা রেখে শুলাম। কিছুক্ষণ স্থির হয়ে থাকবার পর অস্পষ্ট কথাবার্তা শব্দ কানে আসতে লাগলো। তারপর পরিষ্কার শুনতে পেলাম অনুকূলবাবু বলছেন, আপনি বড় উত্তেজিত হয়েছেন, ওটা আপনার দৃষ্টিবিভ্রংশ আর কিছুই না। ঘুমের ঘরে মাঝে মাঝে ওরা একটু হয়। এখন আমি ওষুধ দিচ্ছি, খেয়ে গিয়ে শুয়ে পড়ুন। কাল সকালে উঠে গিয়ে আপনার যদি বিশ্বাস থাকে তখন যাই করা যাবে। উত্তরে অশ্বিনীবাবু কি বললেন ধরা গেল না। চেয়ার টানার শব্দে বুঝলাম দুজনে উঠে পড়েছে। আমি মাটি থেকে উঠে দাঁড়িয়ে বললাম, ডাক্তারের ঘরটা যে আমাদের ঘরে নিচেই তা মনে ছিল না। কিন্তু কি ব্যাপার বলো তো, অশ্বিনীবাবুর হয়েছে কি? পুতুল হাই তুলে বল, ভগবানই জানে। রাত হলো,
এবার বিছানায় উঠে শুয়ে পড়া যাক। আমি সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করলাম, তুমি মাটিতে শুচ্ছিলে কেন? অতুল বলল, সমস্ত দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, মেঝেটা বেশ ঠান্ডা মনে হলো, তাই শুয়ে পড়লাম। ঘুমও একটু এসেছিল, এমন সময় ওদের কথাবার্তায় চটকা ভেঙে গেল, বুঝলে। সিঁড়িতে অশ্বিনীবাবুর পায়ের শব্দ শোনা গেল। তিনি নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিলেন। ঘড়িতে দেখলাম রাত প্রায় 11টা বাজে। অতুল শুয়ে পড়েছে, মেস ও একেবারে নিশুতি হয়ে গেছে। আমি বিছানায় শুয়ে অশ্বিনীবাবুর কথা ভাবতে ভাবতে শুয়ে পড়লাম। সকালে অতুলের ঠেলা খেয়ে ধর্মর করে উঠে বসলাম। বেলা 7টা বাজে। অতুল বলল, ওহে ওটো ওটো, গতি ভালো ঠেকছে না। কেন, কি হয়েছে? অশ্বিনীবাবু ঘরের দরজা খুলছেন না, আর ডাকাতাকিতে সারাও পাওয়া যাচ্ছে না। কি হয়েছে তার? তা তো বলা যাচ্ছে না, তুমি এসো এসো বলে সে ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। আমিও তার পেছন পেছন বেরিয়ে গিয়ে দেখলাম অশ্বিনীবাবুর ঘরের দরজার সামনে সকলে দাঁড়িয়ে আছে। উৎকণ্ঠিত জল্পনা ও দরজা ঠেলাঠেলি চলছে। নিচের থেকে অনুকূলবাবু এসেছেন। দুশ্চিন্তা ও উৎকণ্ঠা ক্রমে বেড়েই চলেছে, কারণ অশ্বিনীবাবু এত বেলা পর্যন্ত কখনোই ঘুমান না। তাছাড়া যদি ঘুমিয়ে পড়েই থাকেন তবে এত হাঁকডাকে কেন জাগছেন না? অতুল অনুকূলবাবুর কাছে গিয়ে বলেন, দেখুন, দরজা ভেঙে ফেলা দরকার, আমার ভালো ঠেকছে না মশাই। অনুকূলবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। দেখুন, হয়তো অজ্ঞান হয়ে পড়ে আছে, তাহলে জবাব দিচ্ছেন না কেন? আর দেরি নয়, অতুলবাবু দরজা ভেঙে ফেলুন। 1.5 ইঞ্চি পুরু কাঠের দরজা, তার উপর বিলিতি লক লাগানো। কিন্তু অতুল এবং আরো 2-3 জন একসাথে সরজোরে ধাক্কা দিতেই বিলিতি তালা ভেঙে ঝনঝন শব্দে দরজা ভেঙে গেল। তখন খোলা দরজার সামনে যে জিনিসটা সকলের চোখে পড়ল তাতে বিস্ময়ে ভয়, কারোর মুখে কথা নেই। স্তম্ভিত হয়ে সকলে দেখলাম ঠিক দরজার সামনে অশ্বিনীবাবু পড়ে আছেন। তার গলা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কাটা। মাথা ও ঘাড়ের নিচে পুরু হয়ে রক্ত জমে যেন একটা লাল মখমলের গালিচা বিছিয়ে দিয়েছে। আর তার ডান হাতে একটা রক্তমাখা খুর তখনও যেন বিশ্রীভাবে হাসছে। আমরা কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর অতুল ও ডাক্তার একসাথে ঘরে ঢুকলেন। ডাক্তার বিহ্বলভাবে অশ্বিনীবাবুর বিভৎস মৃতদেহের দিকে তাকিয়ে কাপা গলায় বললেন, এ কি ভয়ানক! শেষে অশ্বিনীবাবু আত্মহত্যা করলেন? অতুলের দৃষ্টি কিন্তু মৃতদেহের দিকে ছিল না। তার 2 চোখ তলোয়ারের ফলার মতন ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সে একবার বিছানাটা দেখল, রাস্তার দিকে চোর খোলা জানলাটা গিয়ে দেখে এলো, তারপর ফিরে শান্ত কণ্ঠে বলল, আত্মহত্যা নয় ডাক্তারবাবু, নৃশংস নরহত্যা। আমি পুলিশের কাছে চললুম, আপনারা কোনো জিনিস ছোবেন না। অনুকূলবাবু বললেন, বলেন কি অতুলবাবু? কিন্তু দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। তাছাড়া ওটা বলে আঙুল দেখালেন মৃতের হাতে রক্তাক্ত খুঁটটার দিকে। অতুল মাথা নেড়ে বলল, তা হোক, তবু এটা খুন। আপনারা থাকুন, আমি এখনই পুলিশের কাছে যাচ্ছি, দিয়ে আসছি। ডাক্তারবাবু কপালে হাত দিয়ে সেখানেই বসে পড়লেন। ওফ, শেষে আমার মেশে এসে এইসব। পুলিশের কাছে মেসের চাকর বাহন থেকে শুরু করে আমরা সকলেই বয়ান দিলাম। যে যা জানে বলল, কিন্তু কারও জবানবন্দিতে এমন কিছুই প্রকাশ পেল না যাতে অশ্বিনী বাবুর মৃত্যুর কারণ অনুমান করা যেতে পারে। অশ্বিনী বাবু অত্যন্ত নিরীহ লোক ছিলেন। মেস ও অফিস ছাড়া অন্য কোথাও তার বন্ধু বান্ধব কেউ ছিল বলে কারণ জানা যায়নি। তিনি প্রতি শনিবার বাড়ি যেতেন, 10-12 বছর এভাবেই চলে আসছে, কোনো ব্যতিক্রম নেই।
কিছুদিন থেকে তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। এরকম কিছু সাধারণ তথ্য প্রকাশ পেল। ডাক্তার অনুকূল বাবুও বয়ান দিলেন। তিনি যা বললেন তাতে অশ্বিনীবাবুর মৃত্যুর রহস্য পরিষ্কার না হয়ে আর জটিল হয়ে গেল। গত 12 বছর ধরে অশ্বিনীবাবু আমার মেশে ছিলেন। তার বাড়ি বর্ধমান জেলার হরিহরপুর গ্রামে। তিনি সদাগরি অফিসে কাজ করতেন। 120 টাকা আন্দাজ মাইনে পেতেন। এত অল্প মাইনে নিয়ে কলকাতায় সংসার নিয়ে থাকা যায় না, তাই তিনি একলা মেশেই থাকতেন। এ মেশের প্রায় সকলে তাই করেই থাকেন। অশ্বিনীবাবুকে আমি যতটা চিনি, তিনি সরল প্রকৃতির কর্তব্যনিষ্ঠ লোক ছিলেন। কখনো কারো দেনা ফেলে রাখতেন না, কারোর কাছে 1 পয়সা ধারও ছিল না। কোনো বদ খেয়াল কি নেশা ছিল বলে আমার জানা ছিল না। দেশের অন্য সকলে এসব সাক্ষী দিতে পারবে। এই 12 বছরের মধ্যে তার সঙ্গে অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু আমি লক্ষ্য করিনি, কিন্তু গত কয়েক মাস ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। আমারই চিকিৎসায় ছিলেন উনি তখন, কিন্তু তার মানসিক রোগের কোনো লক্ষণ এর আগে আমার চোখে পড়েনি। কাল হঠাৎ তার চালচলন যেন একটু অস্বাভাবিক লাগলো। কাল বেলা প্রায় 10টার সময় আমি আমার ডাক্তারখানায় বসেছিলাম। হঠাৎ অশ্বিনীবাবু এসে বললেন, ডাক্তারবাবু, আপনার সঙ্গে আমার একটু গোপনীয় কথা আছে। একটু আশ্চর্য হয়ে আমি তার মুখের দিকে চেয়ে রইলাম। তাকে অত্যন্ত বিচলিত মনে হচ্ছে। জিজ্ঞাসা করলাম, কি কথা? তিনি এদিক ওদিক তাকিয়ে চাপা গলায় বললেন, এখন না, আর এক সময়, বলে তাড়াতাড়ি অফিস চলে গেলেন। সন্ধ্যার পর আমি, অজিতবাবু আর অতুলবাবু আমার ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ অজিতবাবু দেখতে পেলেন দরজার গোড়ায় দাঁড়িয়ে অশ্বিনবাবু আমাদের কথা শুনছেন। তাকে ডাকতেই অশ্বিনবাবু কথার উত্তর না দিয়ে তিনি চলে গেলেন। আমরা সবাই অবাক হয়ে গেলাম। ভাবলাম, কি হলো অশ্বিনবাবু? তারপর রাত্রি 10টার সময় তিনি চোরের মতো চুপি চুপি আমার কাছে আসলেন। মুখ দেখেই বুঝলুম তার মানসিক অবস্থা প্রকৃতিস্থ নয়। দরজা বন্ধ করে দিয়ে তিনি আবোল তাবোল নানান রকম বলতে থাকলেন। কখনো বললেন ঘুমিয়ে ঘুমিয়ে ভীষণ বিভৎস স্বপ্ন দেখেছেন, কখনো বললেন একটা ভয়ানক গুপ্ত রহস্য জানতে পেরেছেন। আমি তাকে ঠান্ডা করার চেষ্টা করলাম, কিন্তু তিনি চোখের মাথায় বকেই চললেন। শেষে আমি তাকে এক পড়িয়া ঘুমের ওষুধ দিয়ে বললাম, আজ রাতে ঘুমিয়ে পড়ুন, কাল সকালে আবার শুনবো। তিনি ওষুধ নিয়ে ওপরে চলে গেলেন। সেই তার সঙ্গে আমার শেষ কথা। তারপর আজ সকালেই কাণ্ড। তার ভাব করে দেখে তার মানসিক প্রকৃতিস্থতা সম্বন্ধে আমার সন্দেহ হয়েছিল বটে, কিন্তু তিনি যে এইটুকু উত্তেজনার বশবর্তী হয়ে আত্মঘাতী হন, তা আমি কখনোই কল্পনা করতে পারিনি। অনুকূলবাবু থামলে দারোগা জিজ্ঞাসা করলেন, আপনি মনে করেন এটা আত্মহত্যা? অনুকূলবাবু বললেন, তাছাড়া আর কি হতে পারে? তবে অতুলবাবু বলছিলেন এই আত্মহত্যা নয়, অন্য কিছু। এই বিষয়ে তিনি হয়তো বেশি জানেন, অর্থাৎ তিনিই বলতে পারবেন। দারোগা অতুলের দিকে ফিরে বলল, আপনি অতুলবাবু, এটা যে আত্মহত্যা নয় তা মনে করার কিছু কারণ আছে? আছে। নিজে হাতে মানুষ ওরকম ভয়ানকভাবে নিজের গলা কাটতে পারে না। আপনি লাশ দেখেছেন, ভেবে দেখুন। এ কিন্তু অসম্ভব। দারোগা খানিকক্ষণ চিন্তা করে বলল, হত্যাকারী কে তা আপনার কোনো সন্দেহ হয়? না। হত্যার কোনো কারণ আপনি কিছু অনুমান করতে পারেন কি? অতুল রাস্তার দিকে জানলাটার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই জানলাটা হত্যার কারণ। দারোগা অবাক হয়ে বলল, জানলা হত্যার কারণ? আপনি বলতে চান হত্যাকারী ওই জানলা দিয়ে ঘরে ঢুকেছিল? না, হত্যাকারী দরজা দিয়েই ঘরে ঢুকেছিল। দারোগা মৃদু হেসে বললেন, আপনার বোধহয় মনে নেই, দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। আমার মনে আছে। দারোগা একটু ঠাট্টা করেই বললেন, তবে কি অশ্বিনীবাবু আহত হওয়ার পর দরজা বন্ধ করে দিয়েছিলেন? না, হত্যাকারী অশ্বিনীবাবুকে হত্যা করার পর বাইরে থেকেই দরজা বন্ধ করে দিয়েছিলেন। সে কি হতে পারে নাকি? অতুল মুখ টিপে হেসে বলল, খুব সহজে, একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। অনুকূলবাবু এতক্ষণ দরজাটার দিকে তাকিয়েছিলেন। তিনি বলে উঠলেন,
ঠিক তো, দরজা তো সহজেই বাইরে থেকে বন্ধ করা যায়। এতক্ষণ আমাদের মাথায় ঢোকেনি। দেখছেন না, দরজায় লক লাগানো রয়েছে। অতুল বলল, দরজা বাইরে থেকে টেনে দিলেই বন্ধ হয়ে যায়, তখন আর ভেতর থেকে ছাড়া খোলবার কোনো উপায় নেই। দারোগা প্রবীণ লোক, তিনি গালে হাত দিয়ে ভাবতে ভাবতে বললেন, তা ঠিক, কিন্তু একটা জায়গায় খটকা লাগছে। অশ্বিনী বাবু যে রাত্রে দরজা খুলে শুয়েছিলেন, তার কি আর কোনো প্রমাণ আছে? অতুল বলল, না, বরঞ্চ তার উল্টো প্রমাণই আছে। আমি জানি তিনি দরজা বন্ধ করে শুয়েছিলেন। আমি বললাম, আমিও জানি, বাইরে থেকে দরজা বন্ধ করতে শুনেছি। দারোগা বললেন, তবে অশ্বিনী বাবু রাত্রে উঠে হত্যাকারীকে দরজা খুলে দিয়েছিলেন, এই অনুমানও তো সম্ভব ঠিক হলো না। অতুল বলল, না, কিন্তু আপনার বোধহয় মনে নেই, অশ্বিনীবাবু গত কয়েক মাস থেকে একটা রোগে ভুগছিলেন। রোগে ভুগছিলেন? ও হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এ তো কথাটা তো আমার একদমই খেয়াল ছিল না। আপনি দেখছি বেশ ইন্টেলিজেন্ট লোক। পয়সা ঢুকে পড়ুন না, এ বোধহয় আপনি উন্নতি করতে পারবেন। এদিকে ব্যাপার ক্রমে ঘোরালো হয়ে উঠছে। যদি সত্যি এটা হত্যাকাণ্ড হয়, তাহলে হত্যাকারী যে ভয়ানক হুঁশিয়ার লোক, তাতে কোনো সন্দেহ নেই। তার উপর আপনার, আচ্ছা, কারোর উপর আপনার সন্দেহ হয় কি? বলে উপস্থিত সকলের মুখের দিকে চাইলেন। সকলেই মাথা নাড়লেন। অনুকূলবাবু বললেন, দেখুন, এ পাড়ায় প্রায় একটা দুটো খুন হয়। এ খবর আপনার কাছে নতুন নয়। পরশুদিনই আমাদের মেসের সামনে একটা খুন হয়ে গেছে। এইসব দেখে আমার মনে হয় এইসবগুলো হত্যা একই সুতোই গাঁথা। একটার কিনারা হলে অন্যটার কিনারা ঠিক হবে। অবশ্য যদি অশ্বিনী বাবুর মৃত্যুকে হত্যাকাণ্ড বলে মেনে নেওয়া হয়। দারোগা বললেন, তা হতে পারে, কিন্তু অন্য খুনের কিনারা হওয়ার আশায় বসে থাকলে মনে হয় অনন্তকাল বসেই থাকতে হবে। অতুল বলল, দারোগাবাবু, যদি এ খুনের কিনারা করতে চান, তাহলে ওই জানলাটার কথা ভালো করে ভেবে দেখবেন। দারোগা ক্লান্তভাবে বলল, সব কথাই আমাকে ভালো করে ভেবে দেখতে হবে অতুল বাবু। এখন আপনাদের প্রত্যেকের ঘরে আমি খানা তল্লাশ করতে চাই। দারোগা ওপরে নিচে প্রত্যেকটা ঘর পুঙ্খানুপুঙ্খানুভাবে খানা তল্লাশি করলেন, কিন্তু কোথাও এমন কিছু পাওয়া গেল না যার দ্বারা এই মৃত্যুর আলোকপাত করা যায়। অশ্বিনী বাবুর ঘরও যথারীতি সার্চ করা হলো, কিন্তু দু একটা খুব সাধারণ পারিবারিক চিঠিপত্র ছাড়া আর কিছু পাওয়া গেল না। খুরের শূন্য খাপটাও নিচে পড়েছিল। তিনি নিজে খুর দিয়ে দাড়ি কামাতেন, এই কথা আমরা সকলেই জানি। খাপটা চিনতেও কষ্ট হলো না। অশ্বিনী বাবুর মৃতদেহ আগেই সরানো হয়ে গিয়েছিল। এরপর তার দরজায় তালা লাগিয়ে শিলমোহর করে দারোগা বেলার 1:30 নাগাদ প্রস্থান করলেন। অশ্বিনী বাবুর বাড়িতে টেলিগ্রাম পাঠানো হয়েছিল। বিকেলে তার ছেলেরা ও অন্যান্য নিকট আত্মীয়রা এসে উপস্থিত হলেন। তাদের বিস্মিত বিমূঢ় চিত্রের ওপর যমনিকা টেনে দিলাম। আমরা অনাত্মীয় হলেও অশ্বিনীবাবুর এই শোচনীয় মৃত্যুতে প্রত্যেকেই গভীরভাবে আহত ছিলাম। তাছাড়া নিজেদের প্রাণ নিয়েও কম আশঙ্কা হয় না। যেখানে পাশের ঘরে এরকম ব্যাপার ঘটতে পারে, সেখানে আমাদের জীবনই বা নিশ্চয়তা কি? রাত্রে ঘুমানোর আগে ডাক্তারের ঘরে গিয়ে দেখলাম তিনি গম্ভীর মুখে বসে আছেন। এই একদিনের ঘটনায় তার শান্ত অনিশ্চিন্ত মুখের ওপরে কালো কালো রেখা পড়ে গেছে। আমি তার পাশে বসে বললাম, মেসের সকলেই তো মেস ছেড়ে চলে যাওয়ার কথা বলছে। ম্লান হাসি হেসে অনুকূলবাবু বললেন, তাদের আর দোষ দেওয়া যাবে না অজিত বাবু। এরকম ব্যাপার যদি ঘটতে থাকে, সেখানে কে থাকতে চায় বলুন? কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, একে খুন বলা যেতে পারে কি করে? আর যদি খুন না হয়, তাহলে মেসের বাইরের লোকের দ্বারা তো খুন করা সম্ভব নয়। প্রথমত, হত্যাকারী ওপরে উঠল কি করে? সিঁড়ির দরজা রাত্রিবেলা বন্ধ থাকে, এ তো আপনারা সকলেই জানেন। যদি ধরে নেওয়া যায়
যে লোকটা কোনো কৌশলে উপরে উঠেছে, কিন্তু সে অশ্বিনীবাবুর ঘুর দিয়ে তাকে খুন করলো কি করে? এ কখনো সম্ভব? সুতরাং বাইরের লোকই খুন করেছে। কিন্তু যদি বাইরের লোক খুন নাই করে, তাহলে বাকি লোক কারা? যারা মিশে থাকেন, এদের মধ্যে অশ্বিনীবাবু খুন করতে পারে এমন কেউ কি আছে কি? অবশ্য অতুলবাবু অল্পদিন ধরে এসে, তার বিষয়ে আমরা কিছু জানি না। আমি চমকে উঠে বললাম, অতুল? ডাক্তারবাবু গলা খাটো করে বললেন, অতুলবাবু লোকটিকে আপনার কিরকম মনে হয়? আমি বললাম, অতুল? না 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 না, এ কখনো সম্ভব নয়। অতুল কি জন্য অশ্বিনীবাবুকে? ডাক্তার বললেন, তবেই দেখুন, আপনার মুখ থেকেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে মেষের কেউ এ কাজ করতে পারে না। তাহলে বাকি থাকে কি? তিনি আত্মহত্যা করেছেন, এই কথাটা কি বাকি থেকে যাচ্ছে না? কিন্তু আত্মহত্যা করার কিন্তু একটা কারণ। সে কথাও আমি ভেবে দেখেছি। আপনার মনে আছে কিছুদিন আগে আমি বলেছিলাম যে পাড়ায় কোনো কোকেনের গুপ্ত সম্প্রদায় আছে? এই সম্প্রদায়ের সর্দার কে তা তো কেউ জানে না। হ্যাঁ, মনে আছে। ডাক্তার ধীরে ধীরে বললেন, এখন মনে করুন অশ্বিনী বাবু যদি এই সম্প্রদায় সর্দার হয়। আমি স্তম্ভিত হয়ে বললাম, সে কি? তাও কি কখনো সম্ভব? ডাক্তার বললেন, অজিত বাবু, পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। বরঞ্চ কাল রাত্রে অশ্বিনী বাবু আমাকে যেসব কথা বলে গিয়েছিলেন, তাতে এই সন্দেহ ঘনীভূত হয়। খুব সম্ভব তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। অত্যাধিক ভয় পেলে মানুষ অপ্রকৃতিস্থ হয়ে পড়ে। কে বলতে পারে যে হয়তো এই অপ্রকৃতস্থ তার মধ্যে দিয়েই তিনি আত্মহত্যা করেছেন? ভেবে দেখুন, এই অনুমান কি সত্যি বলে প্রমাণিত হয় না? এই অভিনব থিওরি শুনে আমার মাথা একেবারে ঘুরে গেছিল। আমি বললাম, কি জানি ডাক্তারবাবু, আমি তো কিছুই ধারণা করতে পারছি না। আপনি বরং আপনার সন্দেহের কথা পুলিশকে খুলে বলুন। ডাক্তার উঠে দাঁড়িয়ে বললেন, কাল তাই বলবো। সমস্যাটার একটা মীমাংসা না হওয়া পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছি না। 2-3টে দিন কোনোরকমে কেটে গেল। একে মন অশান্ত, তার উপর সিআইডির বিবিধ কর্মচারীর নিয়ত যাতায়াত ও জেরায় প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। মেসের প্রত্যেকেই পালাই পালাই করছিলেন, কিন্তু আবার পালাতেও সাহস পাচ্ছিলেন না। কি জানি, তাড়াতাড়ি মেস ছাড়লে যদি পুলিশ তাকেই সন্দেহ করে বসে। মেসেরই কোনো এক ব্যক্তির চারিধারে যে সন্দেহের জাল ধীরে ধীরে গুটিয়ে আসছে, তার ইশারা পেয়েছিলাম। কিন্তু সে ব্যক্তি যে কে তা অনুমান করতে পারিনি। মাঝে মাঝে অজেনা আতঙ্কে বুকটা ধরাস করে উঠত। পুলিশ আমাকেই সন্দেহ করছে না তো? সেদিন সকালে অতুল ও আমি ডাক্তারের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলাম। একটা মাঝারি কোচের প্যাকিং কেসে ডাক্তারের ওষুধ এসেছিল। তিনি বাক্স খুলে সেগুলো সযত্নে বার করে আলমারিতে সাজিয়ে রাখছিলেন। প্যাকিং কেসের ওপর আমেরিকার ছাপ মারা ছিল। ডাক্তারবাবু দেশি ওষুধ ব্যবহার করতেন না, দরকার হলে আমেরিকা কিংবা জার্মানি থেকে ওষুধ আনিয়ে নিতেন। প্রায় মাসে মাসেই তার এক বাক্স করে ওষুধ আসত। অতুল খবরের কাগজটা নামিয়ে রেখে বলল, ডাক্তারবাবু, আপনি বিদেশ থেকে ওষুধ আনেন কেন? দেশি ওষুধ কি ভালো হয় না? ওষুধ কি বিদেশেই বেশি ভালো পাওয়া যায়? অতুল একটা বড় সুগার অফ মিল্কের শিশি তুলে নিয়ে তার গায়ে লেখা বিখ্যাত বিক্রেতাদের নাম দেখে বলল, এরিক অ্যান্ড হ্যাভেল। এরাই বুঝি সবচেয়ে ভালো ওষুধ তৈরি করে। হ্যাঁ। আচ্ছা, হোমিওপ্যাথিতে সত্যি সত্যি রোগ সারে? আমার তো বিশ্বাস হয় না। এক ফোঁটা জল খেলে আবার রোগ সারবে কি? ডাক্তার মৃদু হেসে বললেন, এত লোক যে ওষুধ নিতে আসে, তারা কি ছেলে খোলা করে? অতুল বলল, হয়তো রোগ আপনিই সারে, তারা ভাবে ওষুধের গুণে সারলো। বিশ্বাস ও অনেক সময় কাজ হয় কি না? ডাক্তার শুধু একটু হাসলেন, কিছু বললেন না। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলেন,
খবরের কাগজে আমাদের মেশের কিছু কথা আছে নাকি? আছে বলে আমি পড়ে শোনালাম। হতভাগ্য অশ্বিনী কুমার চৌধুরী হত্যার এখনো কোনো কিনারা হয়নি। পুলিশের সিআইডি বিভাগ এই হত্যার রহস্যের তদন্তভার গ্রহণ করেছেন। কিছু কিছু তথ্য আবিষ্কৃত হয়েছে। আশা করা যাচ্ছে শিগগিরই আসামি গ্রেপ্তার হবে। চাই হবে, ওই আসা পর্যন্ত। ডাক্তারবাবু মুখ ফিরিয়ে বলে উঠলেন। এ কি দারোগা বাবু? দারোগা ঘরে প্রবেশ করলেন, সঙ্গে দুজন কনস্টেবল। ইনি আমাদের সেই পূর্ব পরিচিত দারোগা। কোনো ভনিতা না করে একবারে অতুলের সামনে গিয়ে বললেন, আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় যেতে হবে। গোলমাল করবেন না, তাতে কোনো ফল হবে না। রামধানী সিং, হ্যান্ডকাফ লাগাও। একজন কনস্টেবল ক্ষিপ্র অভ্যস্ত হাতে হাতকড়া পরিয়ে দিলেন। আমরা হতভম্ব হয়ে উঠে দাঁড়ালাম। অতুল বলে উঠল, এ কি? দারোগা বললেন, এই দেখুন ওয়ারেন্ট। অশ্বিনী কুমার চৌধুরীকে হত্যা করার অপরাধে অতুল চন্দ্র মিত্রকে গ্রেপ্তার করা হলো। আপনারা দুজনে কি অতুল চন্দ্র মিত্র বলে শনাক্ত করছেন? নিঃসন্দেহে অভিভূতের মতন আমরা ঘাড় নাড়লাম। অতুল মৃদু হেসে বলল, শেষ পর্যন্ত আমাকেই ধরলেন। আচ্ছা চলুন থানায়। অজিত, কিছু ভেবো না, আমি নির্দোষ। একটা ঠিকা গাড়ি ইতিমধ্যে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। অতুলকে তাতে তুলে পুলিশ সদর বলে চলে গেল। পাংশু মুখে ডাক্তার বললেন, অতুল বাবুই তাহলে? কি ভয়ানক, কি ভয়ানক! মানুষের মুখ থেকে কিছু বুঝবার উপায় নেই। আমার মুখ থেকে কোনো কথা বেরোলো না। অতুল হত্যাকারী? এই কয়েকদিন তার সঙ্গে থেকে আমার তো তাকে খুব ভালো লেগে গিয়েছিল। তার স্বভাব এত ভালো, আমার মনকে এই অল্প সময়ের মধ্যে সে জয় করে নিয়েছিল। সেই অতুল খুনি? ডাক্তার বললেন, এই জন্যই অজ্ঞাত পুরুষের লোককে আশ্রয় দেয়া বারণ। কিন্তু তখন কে ভেবেছিল যে লোকটা এত বড় একটা... আমার কিছুই ভালো লাগছিল না। উঠে গিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। চান খাওয়া করতেও ইচ্ছে করলো না। ঘরের ওপাশে অতুলের জিনিসপত্র ছড়ানো রয়েছে, সেদিকে চেয়ে আমার চোখে জল এসে গেল। অতুলকে যে কতখানি ভালোবেসে ফেলেছি তা বুঝতে পারলাম না। অতুল যাওয়ার সময় বলে গিয়েছিল সে নির্দোষ। তবে কি পুলিশ ভুল করলো? আমি বিছানায় উঠে বসলাম। যে রাত্রে অশ্বিনীবাবু খুন হন সে রাত্রে সমস্ত ঘটনা মনে করবার চেষ্টা করলাম। অতুল মেঝে বালিশের ওপর কান পেতে ডাক্তারের সঙ্গে অশ্বিনীবাবুর কথাবার্তা শুনছিল। কেন শুনছিল? কি উদ্দেশ্যে? তারপর রাত 11টার সময় আমি ঘুমিয়ে পড়লাম। একেবারে সকালে ঘুম ভাঙল। ইতিমধ্যে অতুল যদি... কিন্তু অতুল কোথা থেকেই বলছে এ খুন, আত্মহত্যা নয়। যে স্বয়ং খুনি সে কি এমন কথা বলে নিজের গলায় ফাঁসি পড়ানোর চেষ্টা করবে? কিংবা এমনও তো হতে পারে যে নিজের উপর থেকে সন্দেহ ঝেড়ে ফেলবার উদ্দেশ্যেই অতুলে কথা বলেছে, যাতে পুলিশ ভাবে যে অতুল যখন এত জোর দিয়ে বলছে খুন, তখন সে খুনি হতেই পারে না। এরকম নানা চিন্তায় উৎপীড়িত মন নিয়ে আমি বিছানায় পড়ে ছটফট করতে লাগলাম। কখনো উঠে ঘরের পায়চারি করতে লাগলাম। এমন করেই দুপুরটা কেটে গেল। বেলা 3টে বাজল। হঠাৎ মনে হলো কোনো উকিলের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আসে। এরকম অবস্থায় পড়লে কি করা উচিত কিছুই জানা ছিল না। উকিলও কাউকে চিনি না। যাই হোক, একজন উকিল খুঁজে বার করা দুষ্কর হবে না বুঝে একটা
একটা জামা গলিয়ে নিয়ে তাড়াতাড়ি বাইরে যাবার উপক্রম করছি, এমন সময় দরজায় ধাক্কা পড়ল। দরজা খুলে দেখি অতুল। হ্যাঁ, অতুল বলে আমি আনন্দে তাকে প্রায় জড়িয়ে ধরলাম। সে দোষী কি নির্দোষ এ ভাবনা মন থেকে একেবারে মুছে গেল। রুক্ষ মাথা, শুকনো মুখ। অতুল হেসে বলল, হ্যাঁ ভাই, আমি বড্ড ভুগিয়েছে গো, অনেক কষ্টে জামিন পাওয়া গেল, তাই ছাড়া পেলুম, নইলে আজ হাজত বাস করতে হতো। তা তুমি চলেছ কোথায়? একটু অপ্রতিভভাবে বললাম, উকিলের বাড়ি। অতুল সস্নেহে আমার একটা হাত ধরে বলল, আমার জন্যে? তারা দরকার নেই ভাই, আপাতত কিছু দিনের জন্য ছাড়ান পাওয়া গেছে। দুজনেই ঘরের মধ্যে বসলাম। অতুল ময়লা জামাটা খুলতে খুলতে বলল, উফ, মাথাটা যা যা করছে। উফ, সমস্ত দিন নাওয়া খাওয়া নেই। তো তুমিও তো দেখছি নাওনি খাওনি, বেচারি। চলো চলো চলো, মাথায় 2 ঘটি জল খেলে যা একটু মুখে দেওয়া যাক। দাঁড়ে একবারে চুইয়ে গেছে গো। আমি বলবার চেষ্টা করলাম, অতুল, তুমি তুমি আমি কি অশ্বিনীবাবুকে খুন করেছি কি না সে আলোচনা পরে হবে, এখন কিছু খাওয়া দরকার। মাথাটা বড্ড ধরেছে দেখছি। যা হোক, স্নানটা করলেই মনে হয় যা হোক সেরে যাবে। ডাক্তারবাবু ঢুকলেন। তাকে দেখে অতুল বলল, অনুকূলবাবু, ঘষা দোয়ানির মতন আবার আমি ফিরে এলাম। ইংরেজিতে একটা কথা আছে না, ব্যাড পেনি। আমার অবস্থাও প্রায় সেই রকম। পুলিশেও নিলে না, ফিরিয়ে দিলে। ডাক্তার একটু গম্ভীরভাবে বললেন, অতীলবাবু, আপনি ফিরে এসেছেন, খুবই আনন্দের বিষয়। আশা করি পুলিশ আপনাকে নির্দোষ ভেবেই ছেড়ে দিয়েছে। কিন্তু আমার এখানে আর আপনার, বুঝতেই তো পারছেন, 5 জনকে নিয়ে মেস, এমনিতেই সকল পালাই পালাই করছে, তারপর যদি আবার আপনি আপনি কিছু মনে করবেন না, আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু না না, সে কি কথা, আমি এখন দাগি আসামি। আমাকে আশ্রয় দিয়ে আপনার বিপদে পড়বেন কেন? বলা তো যায় না, পুলিশ হয়তো শেষে আপনাকে এসে ধরতে ইটিং বেটিং চার্জে ফেলবে। তা আজই কি চলতে যেতে বলছেন? ডাক্তার একটু চুপ করে থেকে অনিচ্ছাভাবে বললেন, না, আজ রাতটা থাকুন, কিন্তু কাল সকালে। নিশ্চয় নিশ্চয়, কাল আর আপনাদের বিরক্ত করব না, যেখানে হোক একটা আস্তানা খুঁজে নেব। শেষ পর্যন্ত ওড়িয়া হোটেল তো আছেই। ডাক্তার থানায় কি হলো জিজ্ঞেস করলেন। অতুল ভাষা ভাষা জবাব দিয়ে চান করতে চলে গেল। ডাক্তার আমায় বললেন, অতীলবাবু মনে মনে ক্ষুণ্ণ হয়েছেন, আমি বুঝতে পারছি, কিন্তু আমার কি উপায় বলুন? একে তো মেষের বদনাম হয়ে গেছে, তার উপর পুলিশের গ্রেপ্তারি আসামি যদি রাখি, সে কি নিরাপদ হবে? আপনিই বলুন। সত্যি এটুকু সাবধানতা ও স্বার্থপরতার জন্য কাউকে দোষ দেওয়া যায় না। আমি ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ, তা আপনার মেশ, আপনি যা ভালো বুঝবেন করুন। আমি গামছা কাঁধে নিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। ডাক্তার লজ্জিত মুখে বসে রইলেন। চান খাওয়া শেষ করে ঘরে ফিরছি, এমন সময় ঘনশ্যামবাবু অফিস থেকে ফিরলেন। সামনে অতুলকে দেখে তিনি যেন ভূত দেখার মতো চমকে উঠলেন। পাংশু মুখে বললেন, অতুলবাবু, আপনি? অতুল মৃদু হেসে বলল, আমি বটে ঘনশ্যামবাবু, আপনার কি বিশ্বাস হচ্ছে না? ঘনশ্যামবাবু বললেন, কিন্তু আপনাকে পুলিশে। এই পর্যন্ত বলে একটা ঢোক গিলে তিনি নিজের ঘরে ঢুকে পড়লেন। অতুল যেন বেশ মজা পেয়েই বলল, বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে বোধহয় 58। ঘনশ্যামবাবু আমাকে দেখে বেশ ভয় পেয়েছেন দেখছি। সেদিন সন্ধ্যাবেলা অতুল বলল, ওহে দেখো তো, দরজার তালাটা লাগছে না। দেখলাম বিলিতি তালায় কি গোলমাল হয়েছে। অনুকূলবাবুকে খবর দিলাম। তিনি এসে দেখে বললেন, বিলিতির তালার এই মুশকিল, ভালো আছে তো বেশ আছে,
খারাপ হলে একবারই ইঞ্জিনিয়ার ডাকতে হয়, এর চেয়ে আমাদের দেশি হুড়কো ভালো। যা হোক, কালই মেরামত করিয়ে দেবো। বলে তিনি নেমে গেলেন। রাতে ঘুমানোর আগে অতুল বলল, অজিত, মাজা ধরাটা কিন্তু ক্রমেই বাড়ছে। উফ, কি করি বলো তো? আমি বললাম, ডাক্তারের কাছ থেকে এক পুড়িয়া ওষুধ নিয়ে খাও না। অতুল বলল, হোমিওপ্যাথি ওষুধ, তাতে সারবে? আচ্ছা, দেখা যাক। আমি বললাম, চলো, আমারও শরীরটা ভালো ঠেকছে না। ডাক্তার তখন দরজা বন্ধ করবার উপক্রম করছিলেন। আমাদের দেখে জিজ্ঞাসাভাবে মুখের দিকে তাকালেন। অতুল বলল, আপনার ওষুধের গুণ পরীক্ষা করতে এলুম, বড্ড মাথা ধরেছে, কিছু ব্যবস্থা করতে পারবেন? ডাক্তার খুশি হয়ে বললেন, বিলক্ষণ, পারি বই কি। কি পরে মাথা ধরেছে, বসুন, এখনই ওষুধ দিচ্ছি। বলে আলমারি থেকে নতুন ওষুধের পুড়িয়ে বার করে নিয়ে এলেন। যান, এবার গিয়ে শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালের কিচ্ছু থাকবে না। অচিতবাবু, আপনার চেহারাটাও ভালো ঠেকছে না, উত্তেজনার পর একটু অবসাদ হয়েছে বোধ হয়। হ্যাঁ, শরীর ঢিস করছে। বুঝেছি। আপনিও এক দাগ নিন, শরীর বেশ ঝরঝরে হয়ে যাবে। ওষুধ নিয়ে এগিয়ে যান আপনারা। ওষুধ নিয়ে এগিয়ে যাচ্ছি, এমন সময় অতুল বললেন, ডাক্তারবাবু, ব্যোমকেশ বক্সী বলে কাউকে চেনেন? ডাক্তার বললেন, না, কে তিনি? অতুল বলল, জানি না, আজ থানায় তার নাম শুনলুম। তিনি নাকি এই হত্যার তদন্ত করছেন। ডাক্তার মাথা নেড়ে বললেন, না, তাকে আমি চিনি না। উপরে নিজেদের ঘরে ফিরে এসে আমি বললাম, অতুল, এবার সব কথা আমায় বলো তো। কি কি বলবো? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। না, সে হবে না, সব কথা খুলে বলতে হবে। অতুল একটু চুপ করে বসে রইল, তারপর দরজার দিকে একবার তাকিয়ে বলল, আচ্ছা বলছি, এসো আমার বিছানায় বসো। তোমার কাছে যে আর লুকিয়ে রাখা চলবে না, তা বেশ বুঝতে পারছি। আমি তার বিছানায় গিয়ে বসলাম। সেও দরজা ভেজিয়ে আমার পাশে এসে বসল। ওষুধের পুড়িয়াটা তখনও আমার হাতে ছিল। ভাবলাম সেটা খেয়ে নিশ্চিন্ত মনে গল্প শুনব। মোড়ক খুলে ওষুধ মুখে দিতে যাচ্ছি, অতুল আমার হাতটা ধরে বলল, এখন থাক, আমার গল্পটা শুনে নিয়ে তারপর খেও। সুইচ তুলে আলো নিভিয়ে দিয়ে অতুল আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে তার গল্প বলতে লাগলো। আমি মন্ত্রমুগ্ধের মতন শুনে চললাম। বিস্ময়ে, আতঙ্কে মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগলো। 15 মিনিট পরে সংক্ষেপে গল্প শেষ করে অতুল বলল, আজ এই পর্যন্ত থাক, কাল সব খুলে বলবো। রেডিয়াম ডায়ালালা ঘড়ির দিকে তাকিয়ে অতুল বলল, এখনো সময় আছে, রাত 2টোর আগে কিছু ঘটছে না। তুমি বরঞ্চ এর মধ্যে একটু ঘুমিয়ে নাও, ঠিক সময় আমি তোমাকে তুলে দেবো। রাত তখন বোধ হয় 1:30 হবে। অন্ধকারে চোখ খুলে বিছানায় শুয়েছিলাম। শ্রবণেন্দ্র এত তীক্ষ্ণ হয়ে উঠেছিল যে নিঃশ্বাসে প্রশ্বাসের সঙ্গে বিছানার উপর দেহের উত্থান পতনের শব্দটাও স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। অতুল যে জিনিসটা দিয়েছিল সেটা শক্ত করে ডানাতে ধরেছিলাম। হঠাৎ অন্ধকারে কোনো শব্দ শুনলাম না, কিন্তু অতুল আমাকে ছুঁয়ে গেল। ইশারাটা আগে থেকে স্থির করা ছিল। আমি ঘুমন্ত ব্যক্তির মতো জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। বুঝলাম সবাই উপস্থিত হয়েছে। তারপর কখন দরজা খুলল জানতে পারলাম না। হঠাৎ অতুলের বিছানার উপর থপ করে একটা শব্দ হলো এবং সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠল। লোহার ডান্ডা হাতে আমি তড়াক করে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। দেখলাম এক হাতে রিভলভার, অন্য হাতে আলো সুইচ ধরে অতুল, এবং তারই বিছানার পাশে হাঁটু গেড়ে বসে আহত বাঘ যেমন শিকারের দিকে ফিরে তাকায়, তেমনি বিস্ফারিত চোখে চেয়ে ডাক্তার অনুকূল বাবু। অতুল বলল, বড়ই দুঃখের বিষয় ডাক্তারবাবু,
আপনার মতন পাকা লোক শেষকালে ফাঁস বালিশ খুন করলো? ব্যাস 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 ব্যাস, নড়বেন না। ছুরি ফেলে দিন, ছুরিটা ফেলে দিন। আর নড়েছেন কি গুলি করেছি আমি? অজিত, রাস্তা দিকে জানলাটা খুলে দাও তো, বাইরেই পুলিশ আছে। এই খবরদার। ডাক্তার বিদ্যুৎ দেখে উঠে দাঁড়িয়ে দরজা দিয়ে পালাবার চেষ্টা করছিল, কিন্তু সঙ্গে সঙ্গে অতুলের বজ্র মুষ্টি তার চোয়ালে হাতুড়ির মতন লেগে তাকে ধরাশায়ী করলো। মাটিতে উঠে বসে ডাক্তার বলল, বেশ, হার মানলুম, কিন্তু আমার অপরাধ কি শুনি? অপরাধ কি একটা ডাক্তার যে মুখে মুখে বলবো? তার প্রকাণ্ড ফিরিস্তি পুলিশের কাছে তৈরি আছে, ক্রমে প্রকাশ পাবে। আপাতত 4-5 জন কনস্টেবল সঙ্গে করে দারোগা ও ইন্সপেক্টর প্রবেশ করলেন। অতুল বলল, আপাতত ব্যোমকেশ বক্সী সত্যান্বেষীকে আপনি খুন করার চেষ্টা করেছেন। এই অপরাধে পুলিশ আপনাকে গ্রেপ্তার করছে। ইন্সপেক্টর বাবু, ইনি আসামি। ইন্সপেক্টর নিঃসন্দেহে ডাক্তারের হাতে হাত করা লাগালেন। ডাক্তার বিষাক্ত দৃষ্টিতে চেয়ে বলল, এ ষড়যন্ত্র। পুলিশ আর এই ব্যোমকেশ বক্সী মিলে আমাকে মিথ্যে মোকদ্দমায় ফাঁসাচ্ছে। আমিও দেখে নেব। দেশে আইন আদালত আছে, আমার টাকারও অভাব নেই। ব্যোমকেশ বলল, তা তো নেই, এত কোকেন বিক্রির টাকা যাবে কোথায়? বিক্রিত মুখে ডাক্তার বলল, আমি কোকেন বিক্রি করি, তার কোনো প্রমাণ আছে? আছে ডাক্তার, তোমার সুগার অফ মিল্কের শিশিতেই তার প্রমাণ আছে। চোখের মুখে নুন পড়লে যেমন হয়, ডাক্তারও মুহূর্তের মধ্যে তেমনই কুকড়ে গেলেন। তার মুখ দিয়ে আর কথা বেরোলো না, শুধু চোখ দুটো দিয়ে ব্যোমকেশকে যেন ঝলসে দিয়ে গেলেন। আমার মনে হলো এ যেন আমার সেই সাদা সিধে নির্বিদ অনুকূলবাবু নয়, একটা দুর্দান্ত নরখাদক গুন্ডা ভদ্রতার খোলস ছাড়িয়ে বেরিয়ে এসেছে। এরই সঙ্গে এতগুলো দিন কাটিয়েছি ভাবতে শিউরে উঠলাম। ব্যোমকেশ জিজ্ঞেস করলো, কি ওষুধ আমাদের দুজনকে দিয়েছিলেন ঠিক করে বলুন তো ডাক্তার? মরফিয়ার পুরো না কি বলবে না? বেশ, বলুন। কেমিক্যাল পরীক্ষায় ধরা তো পড়ে যাবেই। একটা চুরুট ধরিয়ে বিছানায় আরাম করে বসে বলল, দারোগা বাবু, এবার আমার ইত্তালা লিখুন। ফার্স্ট ইনফরমেশন লিপিবদ্ধ হলে পর ডাক্তারের ঘরে খানা তল্লাশ করে দুটো বড় বড় বোতলে কোকিন বেরোল। ডাক্তার সেই যে চুপ করেছিলেন, তারপর আর কথা বলেননি। তারপর তাকে বামাল সমেত থানায় রওনা করে দিতে ভোর হয়ে গেল। তাদের চালান করিয়ে দিয়ে ব্যোমকেশ বলল, এখানে তো সব লন্ডভন্ড হয়ে আছে, চলো আমার বাসায়, সেখানে গিয়ে চা খাওয়া যাবে। হ্যারিসন রোডের একটি বাড়ির 3 তলায় উপস্থিত হয়ে দেখলাম দরজার পাশে ভেতরের ফলকে লেখা রয়েছে, শ্রী ব্যোমকেশ বক্সী সত্যান্বেষী। ব্যোমকেশ বলল, স্বাগতম মহাশয়, দিনের কুটিরে পদার্পণ করুন। জিজ্ঞেস করলাম, সত্যান্বেষী কি? ওটা আমার পরিচয়। ডিটেকটিভ কথাটা শুনতে ভালো লাগে না, আর গোয়েন্দা শব্দটা আরও খারাপ, তাই নিজেকে নিজেই খেতাব দিয়েছি, সত্যান্বেষী। ঠিক হয়নি? সমস্ত 3 তলাটা ব্যোমকেশের। গোটা 4-5 ঘর আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জিজ্ঞেস করলাম, একলাই থাকো বুঝি? হ্যাঁ, ওই সঙ্গী আমার চাকর পুটিরাম। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, হ্যাঁ দিব্যি। কতদিন আছো এখানে? প্রায় বছরখানেক। মাঝে কেবল কয়েকদিনের জন্য তোমাদের বাসায় স্থান পরিবর্তন করতে গিয়েছিলাম। পুটিরাম তাড়াতাড়ি স্টোভ জ্বালিয়ে চা তৈরি করে নিয়ে এলো। গরম পেয়ালায় চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, আহ, তোমাদের মেশে ছদ্মবেশে কদিন মন্দ কাটলো না। ডাক্তার কিন্তু শেষের দিকে ধরে পেরেছিল, বুঝলে? তো সমস্যা আমারই। কিরকম? পুলিশের কাছে জানলার কথা বলতেই না ধরা পড়ে গেছিল। ওই জানলা দিয়েই তো অশ্বিনী বাবু। না 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 না, গোড়া থেকে বলো। চাই আর একটা চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, আচ্ছা তাই বলছি, কিছুটা তো কাল রাতেই শুনেছ, এবার বাকিটা।
তোমাদের পাড়ায় যে মাসের পর মাস ক্রমাগত খুন হয়ে চলেছিল তা দেখে পুলিশের কর্তৃপক্ষ কিন্তু বেশ বিরক্ত হয়ে উঠেছিল। একদিকে বেঙ্গল গভর্নমেন্ট, অন্যদিকে কাগজওয়ালা পুলিশকে ভেতরে বাইরে খোঁচা দিয়ে দিয়ে আরো অতিষ্ঠ করে তুলেছিল। তা এই রকম যখন অবস্থা, তখন আমি গিয়ে পুলিশের বড় সাহেবের সাথে দেখা করলাম। বললাম, আমি একজন বেসরকারি ডিটেকটিভ, আমার বিশ্বাস আমি এই সব খুনের কিনারা করতে পারবো। অনেক কথাবার্তার পর কমিশনার সাহেব আমাকে অনুমতি দেন। শর্ত হলো তিনি আর আমি ছাড়া এ কথা আর কেউ জানবে না। তারপর তো তোমাদের বাসায় গিয়ে উঠলাম। কোনো অনুসন্ধান চালাতে গেলে যে জায়গা ঘিরে গন্ডগোল সেটার কাছে বেস অফ অপারেশনস থাকা দরকার, তাই তোমাদের মেসটাই বেছে নিয়েছিলাম। তখন কে জানতো যে বিপক্ষ দলের বেস অফ অপারেশনস ওই একই জায়গায়। ডাক্তারকে গোড়া থেকে বড্ড বেশি ভালো মানুষ মনে করেছিলাম, এবং কোকেনের ব্যবসা চালাতে গেলে যে হোমিওপ্যাথি ডাক্তার সাথে বসা খুব সুবিধের, সে কথা মনের মধ্যে উকিঝুঁকি মারছিল। কিন্তু ডাক্তারই যে নাটের গুরু, না, এ সন্দেহ তখন আমার হয়নি। ডাক্তারকে প্রথম সন্দেহ হলো অশ্বিনীবাবু মারা যাওয়ার আগের দিন। তোমার মনে আছে বোধহয়, সেদিন রাস্তার ওপর একজন ভাটিয়া লাশ পাওয়া গেছিল। তা ডাক্তার যখন শুনলো যে তার ট্যাগ থেকে 1000 নোট বেরিয়েছে, তখন তার মুখে মুহূর্তের জন্য এমন একটা ব্যর্থ লোভের ছবি ফুটে উঠল যে সেটা দেখেই আমার সমস্ত সন্দেহ ডাক্তারের ওপর গিয়ে পড়ল। তারপর সন্ধেবেলা অশ্বিনীবাবু আড়ি পেতে কথা শোনার ঘটনা। আসলে অশ্বিনীবাবু আমাদের কথা শুনতে আসেননি, তিনি এসেছিলেন ডাক্তারের সাথে কথা বলতে, বুঝলেন। কিন্তু আমরা রয়েছি দেখে তাড়াতাড়ি যা হয় আর কি, একটা কৈফিয়ত দিয়ে চলে গেলেন। অশ্বিনীবাবুর ব্যবহারে আমার মনে আবার খটকা লাগলো, হয়তো তিনি হয়তো আসল আসামি। রাতে মেঝেই কান পেতে যা শুনলাম, শুধু এটুকুই বুঝলাম যে তিনি ভয়ঙ্কর কিছু একটা দেখেছেন। তারপর সেই রাত্রে যখন তিনি খুন হলেন, তখন আর কোনো কথা বুঝতে বাকি রইল না। ডাক্তার যখন সেই ভাটিয়াটাকে রাস্তার ওপর খুন করে, দৈবক্রমে অশ্বিনীবাবু নিজের জানলা থেকে সেই দৃশ্য দেখে ফেলেন, আর সেই কথায় তিনি গোপনে ডাক্তারকে বলতে গিয়েছিলেন। বুঝতে পারছো? ডাক্তার কোকেনের ব্যবসা করত, কিন্তু কাউকে জানতে দিত না যে সে এই কাজের সর্দার। যদি কেউ হঠাৎ জানতে পেরে যেত, তাকে তখনই খুন করত ডাক্তার। এইভাবে সে এতদিন নিজেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। ওই ভাটিয়াটা সম্ভবত ডাক্তারের দালাল ছিল, হয়তো তারই মারফত বাজারে কোকেন সরবরাহ হতো। এটা আমার অনুমান, ঠিক নাও হতে পারে। সেদিন রাতে সে ডাক্তারের কাছে এসেছিল, কোনো কারণে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল। হয়তো লোকটা ডাক্তারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, পুলিশের ভয় দেখায়। তারপরেই যেই সে বাড়ি থেকে বেরিয়েছে, অমনি ডাক্তারও পেছন পেছন গিয়ে তাকে শেষ করে দেয়। অশ্বিনীবাবু নিজের জানলা থেকে এই দৃশ্য দেখতে পেলেন এবং ঘোর বোকামির বশে সেই কথা ডাক্তারকেই বলতে গেলেন। তার কি উদ্দেশ্য ছিল জানি না, তিনি ডাক্তারের কাছে উপকৃত ছিলেন, তাই হয়তো তাকে সাবধান করতে চেয়েছিলেন আর কি। কিন্তু ফল হলো ঠিক তার উল্টো। ডাক্তারের চোখে তার আর বেঁচে থাকার কোনো অধিকার রইল না। সেই রাতেই কোনো সময় যখন তিনি ঘর থেকে বেরোবার উপক্রম করলেন, অমনি সাক্ষাৎ জোম তার সামনে এসে দাঁড়ালো। আমাকে ডাক্তার গোড়ায় সন্দেহ করেছিল কিনা বলতে পারি না, কিন্তু যখন আমি পুলিশকে বললাম যে ওই জানলাটাই অশ্বিনীবাবুর মৃত্যুর কারণ, তখন সে বুঝলো যে আমি কিছু কিছু আন্দাজ করেছি। সুতরাং আমারও ইহলোক ত্যাগ করবার খাঁটি অধিকার জন্মালো। কিন্তু ইহলোক ত্যাগ করবার জন্য আমি একেবারেই ব্যগ্র ছিলাম না, বুঝলি। তাই অত্যন্ত সাবধানে দিন কাটাতে লাগলাম। তারপর পুলিশ এক মস্ত বড় বোকামি করে বসলো আমাকে গ্রেফতার করে।
যাই হোক, কমিশনার সাহেব এসে আমাকে খালাস করলেন। আমি আবার মেশে ফিরে এলাম। ডাক্তার তখন ঠিক বুঝলো যে আমি গোয়েন্দা, কিন্তু সে ভাব গোপন করে আমাকে রাতের জন্য মেশে থাকতে দিয়ে ভারী উদারতা দেখিয়ে দিল। উদারতার আড়ালে যে একটিমাত্র উদ্দেশ্য ছিল তার, কোন রকমে আমাকে খুন করা। কারণ তার বিষয়ে আমি যত কথা জানতাম তত কথা আর কেউ জানতো না। ডাক্তারের বিরুদ্ধে তখনও পর্যন্ত কিন্তু সত্যিকারের কোনো প্রমাণ ছিল না। অবশ্য তার ঘর খানা তল্লাশি করে কোকেন বার করে তাকে জেলে দেওয়া যেতে পারতো, কিন্তু সে যে একটা নিষ্ঠুর খুনি এ কথা কোনো আদালতে প্রমাণ হতো না। তাই আমিও তাকে প্রলোভন দেখাতে শুরু করলাম। দরজার তালায় পেরেক ফেলে দিয়ে আমি সেটাকে খারাপ করে দিলাম। ডাক্তার খবর পেয়ে মনে মেনে উল্লসিত হয়ে উঠেছিল। আমরা রাতে দরজা বন্ধ করে শুতে পারবো না। তারপর আমরা যখন ওষুধ নিতে গেলাম তখন তো সে সাক্ষাৎ স্বর্গ হাতে পেল। আমাদের দুজনকে দুপুরিয়া গুঁড়ো মরফিয়া দিয়ে ভাবলো আমরা তাই খেয়ে এমন ঘুম ঘুমবো যে নিদ্রা মহানিদ্রায় পরিণত হলেও কেউ জানতে পারবে না। তারপরেই বাঘ এসে ফাঁদে পা দিলেন। এই আর কি। আমি বললাম, আমি এখন উঠি ভাই, তুমি নিশ্চয়ই এখন ওদিকে যাচ্ছ না? না, তুমি কি বাসায় যাচ্ছ? হ্যাঁ। কেন? বাহ, কেন আবার? বলছিলাম কি, ও বাসা তো তোমাকে এমনিতেই ছাড়তে হবে, তা আমার এখানে এলে হতো না? এই ব্যবসাটা তো বেহাত মন্দ নয়। আমি খানিকক্ষণ চুপ করে থেকে বললাম, প্রতিদান দিচ্ছ বুঝি? ব্যোমকেশ আমার কাঁধে হাত রেখে বলল, না ভাই, প্রতিদান নয়। মনে হচ্ছে তোমার সঙ্গে এক জায়গায় না থাকলে আর মন টিকবে না। এই কদিনেই কেমন একটা বদভ্যাস জন্মে গেছে। সত্যি বলছো? সত্যিই বলছি। তবে তুমি থাকো, আমি জিনিসপত্রগুলো নিয়ে আসি। ব্যোমকেশ বেশ খুশি হয়ে বলল, হ্যাঁ, সেই সঙ্গে আমার জিনিসগুলো আনতে ভুলো না যেন। বঙ্গরহস্যে আজ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সত্যান্বেষী। কাহিনীর অনুবাদ, পোস্টার ডিজাইনিং, গল্পের সূত্রধার ও সকল চরিত্রে আমি নীলকমল। পর্ব পরিচালনা, এডিটিং এবং সাউন্ড এফেক্টসে রাজীব। শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সত্যান্বেষী। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও এরকম গল্প পেতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আমাদের সাথে ফেসবুক ও টেলিগ্রামে জয়েন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো। বঙ্গরহস্যের পক্ষ থেকে ধন্যবাদ সকল শ্রোতা বন্ধুদের আমাদের পাশে থাকার জন্য।